আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তামিম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছে সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় উদ্বেগ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। শৈশবেই চোখের জ্যোতি হারাচ্ছে অনেক শিশু, স্ক্রিন টাইম কমানোর তাগিদ চিকিৎসকদের। ঈদ আসলেই উৎসবের আনন্দের সাথে সাথে সড়কে বাড়ে যাতায়াতের ব্যস্ততা। প্রাণহানি থামাতে এখনই দরকার সড়ক নিরাপত্তা ব্যবস্থা। এবারে বিস্তারিত। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতন, যার মধ্যে ধর্ষণ ভয়াবহ আকার ধারণ করেছে। মানবাধিকার সংস্থার তথ্য বলছে প্রায় প্রতিদিনই ঘটছে এমন সহিংসতা। সাম্প্রতিক রামিসা হত্যাকাণ্ড সেই নির্মম বাস্তবতাকেই সামনে এনেছে। এদিকে শিক্ষার্থীরাও জানাচ্ছেন প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন তারা। ফলে নিরাপত্তা ও বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিস্তারিত সাবিহান জুম পৌঁছি রিপোর্টে। গত মঙ্গলবার সকাল 10:30 প্রতিদিনের মতোই 8 বছরের শিশু রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা। কিন্তু হঠাৎ করে ছোট্ট রামিসা কোথাও না পেয়ে খোঁজাখুঁজি চলে। ভবনের 2য় তলায় একটি বন্ধ ফ্ল্যাটের সামনে পড়েছিল তার স্যান্ডেল। মা ও প্রতিবেশীরা সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই স্তব্ধ হয়ে যান সবাই। উদ্ধার হয় রামিসার নিথর দেহ। মাত্র 8 বছরের একটি নিষ্পাপ শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা করায় কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকেই। ত্রিপল লাইনে ফোন করার পর পুলিশ প্রশাসন আসছে, আয়সা এরপরে দরজা ভাঙ্গা দেখে ভিতরে এই অবস্থা। আর ওই যে আসামি গ্রিল কেটে বাইরে গেছে গদিক দিয়া। মহিলার কাছে জিজ্ঞেস করছে আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড পালাইছে। পরে দেখে কি বাচ্চা আর কি জবাই করে রেখে দিস। তো যে মানুষটা এই কাজটা করছে, আমি চাই তাকে আইন করা শাস্তি দেব। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথমে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয় মূল আসামি সোহেল রানাকে। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল, যে শিশু রামিসা আক্তারকে তার দর্শন করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে, তাকে সে আদালতে ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আর তার স্ত্রী তাকেও গ্রেপ্তার করে আনা হয়। পুলিশের আবেদনে জানা যায় প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে রামিসাকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায়। এরপর শিশু রামিসাকে ধর্ষণের পর অপরাধ ধামাচাপা দিতে এবং লাশ গুম করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করা হয়। আসামিকে আমরা আইনের আওতায় এনেছি, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং পরবর্তীতে এটাকে দ্রুতভাবে তাদের বিচার কিভাবে সম্পূর্ণ করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এই চরম নৃশংসতার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। বাস্তবতা হলো রামিসার এই ঘটনা কোনো বিচ্ছিন্ন চিত্র নয়। দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন, বিশেষ করে ধর্ষণ, এখন এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর তথ্য মতে দেশে প্রতিদিন গড়ে একাধিক নারী ও শিশু যৌথ সহিংসতার শিকার হচ্ছে। বছরের প্রথম কয়েক মাসেই প্রায় 3 শতাধিক নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে, যার বড় অংশই ধর্ষণ। আর মানবাধিকার সংস্থাগুলো বার্ষিক প্রতিবেদনে এই সংখ্যা প্রতি বছরই 1000 ছাড়িয়ে যাচ্ছে, যার শিকার বেশিরভাগই অবুঝ শিশু। আমাদের মরাল ভ্যালুসগুলো আজকাল আর শেখানো হয় না, সেটা পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও না। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আমরা রেপের মতো একটি ভয়াবহ ঘটনাকে খুব সাধারণীকরণ করে ফেলেছি, অ্যাকসেপ্টেবল করে ফেলেছি। সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে গেছে, তাতে করে যেটা হচ্ছে যে অন্য ছোটোখাটো অপরাধ থেকেও রেপকে আজকাল সবাই অনেক ছোট করে দেখে। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াটাই অপরাধীদের পার পেয়ে যাওয়ার সাহস যোগাচ্ছে। এই যে দ্রুততার সাথে প্রসিডিউরাল জটিলতাগুলোকে শেষ করতে পারছে না, অর্থাৎ একটা পুলিশ তদন্ত করতে পারছে না, একটা মেডিকেল অফিসার সেটার রিপোর্ট দিচ্ছে না ঠিক সময়ে, একটা ডিএনএ ল্যাব থেকে ঠিক সময়ে রিপোর্ট আসছে না, এবং বিচারকের অপ্রতুলতা থাকছে, তার পাশাপাশি এই মামলাগুলোকে এন্টারটেইন করার ফলে
আমাদের প্রকৃত যে বিচারটা সেটা দেরি হচ্ছে। আমার যে প্রকৃত রেপ কেস সেগুলোকে কেন আমি 1 মাস 2 মাসের মধ্যে বিচার শেষ করতে পারছি না? টানা সাক্ষী নিলে কি সমস্যা? প্রতিদিন তো ডেট করতে পারি। আমাদের আইনের দুর্বলতার চাইতে আইন প্রয়োগের দুর্বলতাটা বেশি। যতটুকু আইন আমাদের কাছে সেগুলো যদি সঠিক প্রয়োগ হয় তবে আমরা বলতে পারি যে অপরাধ প্রবণতা কমবে এবং ভুক্তভোগীরা এর প্রতিকার নিশ্চিতভাবে পাবে। শিশুদের সুরক্ষায় আইনি কাঠামোর দ্রুত প্রয়োগ এবং সামাজিক অবক্ষয় রোধ করা এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রামিসার এই নির্মম হত্যাকাণ্ড আমাদের নিরাপত্তা আর বিচার ব্যবস্থার দিকে এক প্রশ্নচিহ্ন ছুড়ে দিচ্ছে। সাবিহান জুমপৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার বাইরে জেলা শহরগুলোতে হামের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক। মানিকগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তীব্র যন্ত্রণা নিয়ে লড়ছে একের পর এক শিশু, অথচ সেখানে নেই পর্যাপ্ত আইসিইউ সহ জরুরি চিকিৎসা ব্যবস্থা। ফলে স্থানীয়ভাবে সুরাহা না পেয়ে মুমূর্ষু সন্তানদের নিয়ে ঢাকার দিকে ছুটতে বাধ্য হচ্ছেন অসহায় অভিভাবকরা। জেলা পর্যায়ে এই স্বাস্থ্যসেবার শূন্যতা নিয়ে শেখ তানভীর রহমান জানাচ্ছেন বিস্তারিত রিপোর্টে। হাম পরিস্থিতি নিয়ে ঢাকার বাইরের চিত্রটা ঠিক কেমন তা দেখতেই এবার আমরা গিয়েছিলাম মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখানে গিয়ে দেখা গেল তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেডে লড়ছে একের পর এক শিশু। আর জ্বর আসছিল প্রথমে, জ্বর আসার পরে তারপরে পরীক্ষা নিরীক্ষা এখানে আনার পরে পরীক্ষা করলাম যে হাম ধরা পড়ছি। মানে প্রথমে জ্বর ঠান্ডা থেকে মানে শরীরে লাল লাল ছোট ছোট দেখে আমরা মানে সদরে এসে ভর্তি হয়েছি, ডাক্তার দেখাইলাম, ডাক্তার বলছে যে হাম। প্রথমে ঠান্ডা কাশি জ্বর, তারপরে ঠান্ডা কাশি যাওয়ার পরে 2 দিন পর মুখে হালকা হালকা গুন্দি কাশি দেখছি, ঠান্ডা দেখছি, তারপরে মুখে গামাসের মতন দেখছি লাল টকটকা, আর জ্বর দেখছি। বাস্তবতা হলো ঢাকার বাহিরের জেলা শহরগুলোতে হামের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক, অথচ এই আশঙ্কাজনক পরিস্থিতির মাঝেও জেলা হাসপাতালটিতে নেই পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা সহ নানা ধরনের জরুরি সুযোগ সুবিধা। এই বছর টোটাল যে পেশেন্ট আসছে সাসপেক্টেড হাম এটা হলো 655 জন, আর আমাদের কনফার্ম হাম হচ্ছে 25 জন, আর টোটাল মারা গেছে হচ্ছে 2টা বাচ্চা আমাদের। বেসিক্যালি আইসিইউ তো সব বাচ্চার লাগে না, যেসব বাচ্চাদের শ্বাসকষ্ট হয় মানে হামের সাথে আর কোনো কমপ্লিকেশন যোগ হয়, নিউমোনিয়া কিংবা আরও কত কমপ্লিকেশন যোগ হলে তখন হলো আইসিইউ প্রয়োজন হয় আর কি। তো যখন আমাদের অবশ্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে 10 বেডের একটা আইসিইউ চালু হচ্ছে, আমাদের স্ক্যানও আছে, এনএসইউ কিছু যেরকম কিছু সাপোর্টিভ কিছু সিস্টেম আছে, তো সেখানে আমরা সাপোর্ট দিচ্ছি, আর যেটাই আমাদের সাপোর্টের যোগ্য না সেখানে রেফার করতেছি। অনেক অভিভাবক তাদের মুমূর্ষু শিশুদের নিয়ে ছুটে যাচ্ছেন রাজধানী ঢাকায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সাধ্যমতো চেষ্টা করছেন এবং মাঠ পর্যায়ের কঠোর নজরদারি চালানো হচ্ছে। মানিকগঞ্জে হামের পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি ভালো। হ্যাঁ, আগে যেমন রেগুলার আমাদের 30-40 জনের মতো পেশেন্ট ভর্তি থাকতো, তো সেই ক্ষেত্রে এখন আমাদের কমে আসছে। আমাদের আজকেও যেমন 19 জনের মতো পেশেন্ট ভর্তি আছে। ক্যাম্পেইন শুরু হওয়ার পরে তো এখন মোটামুটি কন্ট্রোলের ভিতরে আরও কন্ট্রোলে চলে আসছে, এবং আমাদের যে মানে আরসিএম করা হচ্ছে, তো সেখানেও আমাদের আরসিএমের রেজাল্টও ভালো, ভ্যাকসিন কাভারেজ আলহামদুলিল্লাহ ভালো। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, এটিএন বাংলা, মানিকগঞ্জ। দেশের প্রতি 3 জনের মধ্যে 2 জন শিশু চোখের সমস্যায় ভুগছে। আন্তর্জাতিকভাবে ডিভাইস ব্যবহারের স্বীকৃত সময়সীমা 2 ঘন্টা থাকলেও ঢাকার শিশুদের স্ক্রিন টাইম দিনে 4 ঘন্টারও বেশি। সাম্প্রতিক আইসিডিডিআরবির গবেষণায় উঠে আসে এই ভয়াবহ তথ্য। কর্মজীবী অভিভাবক ও মাঠ স্বল্পতা শিশুদেরকে করে তুলছে ডিভাইসমুখী। বিস্তারিত ফারিয়া আক্তার রিপোর্টে। রাজধানীর একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান পড়াশোনা ছাড়া তার বাকি সময়টা কাটে এই 4 কোণার স্ক্রিনে। বন্ধুদের সাথে ছোঁয়াছুঁয়ি খেলার চঞ্চল শৈশব আজ হারিয়ে গেছে এক ডিজিটাল জগতে। নাহিয়ানের মতন আজ হাজারো শিশুর শৈশব বন্দী হয়ে পড়েছে মুঠোফোন, টেলিভিশন কিংবা কম্পিউটারের স্ক্রিনে। ইট পাথরের এই খাঁচার মাঠের অভাব আর কর্মজীবী বাবা মায়ের ব্যস্ততা সব মিলিয়ে একাকিত্ব কাটাতে শিশুরা বেছে নিচ্ছে এই মরণ নেশা। দেখা যায় কি ম্যাক্সিমাম সময় আমাকে কর্মের জন্য বাইরে থাকতে হয়, তারপরে আমার ওয়াইফও কিচেনে অনেক বেশি সময় দিতে হয়। স্কুল থেকে আসার পরে দেখা যায় কি এই আর তো কোনো খেলাধুলা কোনো মাঠও নাই, বা এখানে আশেপাশে খেলাধুলার মতো কোনো অপরচুনিটি নাই, যে কারণে অনায়াসে যাদের মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ওরা। আমি নিজেও বুঝতেছি, কিন্তু বাবা হিসাবে দেখা যায় কি ওদেরকে এরকম সময় দিতে পারতেছি না। ঘরে থাকি তো তাদের মন খালি এই টিভি দেখা, মোবাইল দেখা, তারপর ছাড়া তো আর কোনো কিছু নাই। এই রুমে থেকে ওই রুমে, ওই রুমে থেকে ওই রুমে। হাঁটতে পারতো উন্মুক্ত জায়গায়,
তারপর মাঠে খেলাধুলা করতে পারতো। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা এটাই করতাম না, খেলাধুলা করতাম, মাঠে ঘুরতাম, জমিতে ঘুরতাম। এখন বাচ্চাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন খেলাধুলার নামই বলতে পারবে না। সাময়িক আনন্দের এই ডিভাইসগুলো যে আমাদের সন্তানদের কতটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তা উঠে এসেছে আইসিডিডিআরবির এক সাম্প্রতিক গবেষণায়, যেখানে আন্তর্জাতিকভাবে শিশুদের স্ক্রিন টাইমের স্বীকৃত সীমা সর্বোচ্চ ২ ঘণ্টা, সেখানে ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৪ ঘণ্টা সময় কাটাচ্ছে স্ক্রিনের সামনে। গবেষণায় আরও উঠে এসেছে ঢাকার ৮৩% শিশুই প্রতিদিন ২ ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করে, আর এর খেসারত দিতে হচ্ছে তাদের শরীর ও মন দিয়ে। ১/৩ বেশি শিশু ভুগছে চোখের সমস্যায়, আর ৮০% শিশুর নিত্যসঙ্গী তীব্র মাথা ব্যথা। আমরা মূলত রিসার্চটা করেছিলাম ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত, এবং আমার এজ গ্রুপ ছিল ৬ থেকে ১৪ বছর। যদিও আমি এভারেজ পেয়েছি ৫ ঘন্টার মধ্যে বাচ্চারা স্ক্রিন দেখে, এবং আমি দেখেছি যে প্রতি ৩ জন শিশুর মধ্যে একজন শিশুর চোখের সমস্যা দেখা দিচ্ছে। ৮০% বাচ্চারা মাথা ব্যথার কথা বলছে, এবং প্রতি ৫ জনের মধ্যে ২ জন শিশুই এক বা একাধিক মানসিক সমস্যার কথা বলছে। আমাদের দেশে মূলত বাচ্চাদের খেলার স্পেস অনেক কম, স্কুলগুলোতেও মেনলি খেলার কোনো জায়গা নাই। ইদানিং আমরা ফলো করছি যে সমস্ত স্কুলের পরে বাচ্চাদের কোচিং সেন্টারগুলো সব বিকালে হয়। যখন বাচ্চাদের খেলার টাইম তখন আমরা তাদেরকে এঙ্গেজ করে রাখতেছি অন্য পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে তো বাচ্চারা সময় দিতে পারছে না খেলাতে। আর এই বয়সে বাচ্চাদের মধ্যে তো খেলার একটা প্রবণতা থাকবে, তাই না? বাচ্চাদেরকে আমাদেরকে সময় দিতে হবে, শুধু বাবা মা কেন, সোশ্যালিজমের মধ্যেও আমাদেরকে কিন্তু অনেক ভূমিকা আছে। এই কৃত্রিম পর্দা শিশুদের শারীরিক ও মানসিকভাবে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ডিভাইস ব্যবহারের সময়সীমা নিয়ন্ত্রণ করে শিশুদের হাতে তুলে দিতে হবে গল্পের বই, সুযোগ করে দিতে হবে খেলাধুলার। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বাড়লেও বস্তিতে বসবাসকারী মানুষদের মধ্যে এখনও নেই সচেতনতা। বস্তির ঘিঞ্জি পরিবেশে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমণ বাড়ছে শিশুদের। বিশেষজ্ঞদের মতে শুধু টিকাদান কেন্দ্র বাড়ালেই চলবে না, সচেতনতা বাড়াতে হবে এই জনগোষ্ঠীর মাঝে। বিস্তারিত তাসমিম আক্তার রুহির রিপোর্টে। রাজধানীর আগারগাঁও বস্তির গলিপথে শিশুদের চঞ্চল দৌড়ঝাঁপ আর কোলাহল সব মিলিয়ে এক চিরচেনা ছবি। তবে এই চেনা হাসি মুখগুলোর আড়ালে এখন লুকিয়ে আছে এক নীরব ও মারাত্মক উদ্বেগ, যার নাম হাম। ঢাকার এই গণবসতিপূর্ণ বস্তিগুলোতে ক্রমশ বাড়ছে হামের সংক্রমণ, অথচ এই মরণঘাতী রোগ প্রতিরোধের প্রধান হাতিয়ার যে টিকা, তা নিয়ে এখনকার নিম্ন আয়ের মানুষের মাঝে এখনও রয়ে গেছে চরম অজ্ঞতা। দিনমজুর বাবা মায়ের কাজে ব্যস্ত থাকায় দিনের পর দিন অভিভাবকহীন পড়ে থাকা এসব শিশুর মৌলিক স্বাস্থ্যসেবার বাইরে থেকে যাচ্ছে। ফলে এই গিঞ্জি পরিবেশে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। আসে না তো সরকার, এখানে লোকজন আসে না, অনেক বাচ্চাই অসুস্থ, বাড়ির মধ্যে ৩ জন ৪ জন অসুস্থ। আর কিছুদিন আগে একটা বাচ্চা হাসপাতালে নিয়ে গেছিল, ৮-১০ দিন থেকে সুস্থ হয়ে তারপর বাড়িতে ফিরছি। টিকা কিছু দিয়েছে, কিছু দেয় না, বাচ্চার বাপ মারা কোনো গুরুত্ব নেয় না। আমি নানি, আমি কত জায়গায় যাম, এটি গুরুত্ব থাকা দরকার, বাচ্চার মা নেয় না। এখনো মানে একটা রানের একটা টিকা পাঠানো, টিকাটা এখনো দেওয়া হয়নি। টিকাটা যে হামুর ছিল, যে মাসের দেওয়ার ডেট ছিল, আমরা যাইনি, এই সময় তো হাসপাতালে দৌড়াদৌড়ি করতে স্যার দেওয়া হয়নি টিকাটা। মানে আমার ঘরে আমার বোনের উঠছিল, আমার বোনের পর আমার মামার পোলার উঠছে, এরপর আমার পোলার উঠছে, পর আবার আমার খালার পোলার উঠছে, আমাকে ফ্যামিলির ভিতরে 4 জনের উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর তথ্য অনুযায়ী ঢাকার এই গণবসতিপূর্ণ বস্তি এলাকাগুলোর হামের জন্য অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ। হামের লক্ষণ দেখা দেওয়ার 4 দিন আগে থেকেই এটা সংক্রমণটা ছড়ায়, এবং হামের লক্ষণ দেখা দেওয়ার 4 দিন পরে পর্যন্ত, অর্থাৎ 4-4-1-8 দিন এটা সংক্রমণ থাকে। মানুষের থাকার জন্য যেই পর্যাপ্ত আলো বাতাস থাকা দরকার, সেটা না হলে যে কোনো রোগ ছড়াতে পারে, বিশেষ করে সংক্রামক ব্যাধি, যেখানে এই হাম তো মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। কাজেই যত ঘন হয়ে মানুষ থাকে তত বেশি সেটা, বা থাকার জায়গায় হোক, হাটে বাজারে হোক, স্কুলে যদি খুব গাদাগাদি করে বাচ্চারা বসে, জ্বর হওয়ার আগে কিন্তু এটা 4 দিন আগ পর্যন্ত ছড়াতে পারে, সেটাও এর জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু উদ্বেগের বিষয় হলো
ঝুঁকির তুলনায় এসব সুবিধাবঞ্চিত এলাকায় টিকাদানের হার ঢাকার অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক কম। হামের টিকা আগেও দেওয়া হয়েছে এবং এর আগে সরকারের পক্ষ থেকে বেসরকারি সংগঠন সব একসাথে সমস্ত বাংলাদেশে প্রচার করে। রেডিও টেলিভিশনে এখন হয়তো বলা হচ্ছে, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কিন্তু ঘরে ঘরে গিয়ে যে মানুষকে জানানো সেটা এবার হয়নি। ইপিআইয়ের যে সাধারণ টিকা, তারা কয়েকটা ঘর মিলে একটা উঠানে টিকার কেন্দ্র করে, যেটাকে বলে আউটরিচ সেন্টার। সেটা কিন্তু এবারে ওই পর্যায়ে এখনও যায়নি। সেটা যাওয়া ছাড়া আমরা শতকরা 95% টিকার লক্ষ্যমাত্রা করতে পারবো না। বিশেষজ্ঞদের মতে শুধু টিকাদান কেন্দ্র বাড়ালে চলবে না, টিকার গুরুত্ব বোঝাতে বস্তিবাসীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে সচেতনতা বাড়াতে হবে, তবেই রোধ করা সম্ভব হবে হামের এই নীরব থাবা। তাসমিমা আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ঈদ আসলে উৎসবের আনন্দের সাথে সাথে সড়কে বাড়ে যাতায়াতের ব্যস্ততা, আর সেই সাথে পালা দিয়ে বাড়ে সড়ক দুর্ঘটনাও। বেপরোয়া গাড়ি চালানো আর আইন অমান্য করার কারণে প্রতি বছর ঈদের আনন্দ রূপ নেয় বিষাদে। বিশেষজ্ঞদের মতে এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানি থামাতে এখনই দরকার কঠোর ও কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত দেখুন শেখ তানভীর রহমানের আরও একটি রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। গ্রামের বাড়িতে অপেক্ষায় থাকা চেনা মুখগুলোর কাছে ফিরতে ঢাকা ছাড়তে শুরু করেছে লাখ লাখ মানুষ। ঈদ আসলে দেশের সড়ক ও রেলপথ যাতায়াত এবং যানবাহনের চাপ বেড়ে যায় বহুগুণ। বিগত ঈদ উল ফিতরের স্মৃতি এখনও তাজা মানুষের মনে। উৎসবের সেই দিনগুলোতে সড়কে ঝরে গেছে 4 শতাধিক তাজা প্রাণ। আহত ও পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বেডে স্থান হয়েছে আরও প্রায় 1400 মানুষের। আনন্দের ঈদযাত্রা কিভাবে চিরদিনের কান্নায় রূপ নেয়, গত ঈদের এই রেকর্ড ভাঙা মৃত্যুই তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা হলো মৌসুমি কাজ করি, কর্তা ব্যক্তিরা আমরা ঘরের ভিতরে বসে থাকি, আর লোয়ার টিয়ারে যারা আছে তাদেরকে অ্যাসাইন করে দায়িত্বটা পার করে দেই, মাঝে মাঝে বিজ্ঞপ্তি দেই। এই যে সংস্কৃতি, এখান থেকে বের হয়ে আসতে হবে। পুরো পৃথিবীতে পরিবহন ব্যবস্থাটাকে বলা হয় ভেরি ডাইনামিক অ্যান্ড কমপ্লেক্স, এবং এখানে চালক যেহেতু জড়িত, চালকের মানসিকতা, গাড়ির ফিটনেস, আইন প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটা নিবিড়ভাবে সারা বছর ধরে যদি কাজ করে, রাস্তায় কোনো অসঙ্গতিপূর্ণ ব্যবহার আছে কিনা, কোনো এলোমেলো গাড়ি চলছে কিনা, রেজিস্ট্রেশনবিহীন, ড্রাইভারের লাইসেন্সবিহীন আনফিট গাড়িগুলি চলে, এগুলি ঈদের সময় এসে গায়ে গতরে কখনো করা যায় না। এই যে গায়ে গতরে করার মানসিকতা, এই সরকার, আমি বলবো, এই সংস্কৃতিটাকে দূর করবে। তাহলেই কিন্তু দেখা যাবে সারা বছর ধরে যদি সংশ্লিষ্টরা দায়বদ্ধভাবে কাজ করে, তাহলে বিশৃঙ্খলাটা কিন্তু কমে যায়। সড়ক দুর্ঘটনার এই চিত্র দিন দিন কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে তা ফুটে উঠেছে রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক প্রতিবেদনে। তাদের তথ্য অনুযায়ী গত 1 বছরে দেশের সড়কগুলোতে ছোট বড় 6500-এর বেশি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 6500 মানুষ, আর পঙ্গুত্ব বরণ বা আহত হয়েছেন 8500-এরও বেশি যাত্রী, যার একটি বড় অংশই ঘটেছে উৎসবের মৌসুমে বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকদের কারণে। ঈদ মৌসুমে ব্যাপক সংখ্যক মানুষ ঘরমুখী যাত্রা করে, আবার ঈদের পরে কর্মস্থলমুখী যাত্রা করে। এই বিপুল সংখ্যক মানুষকে পরিবহন করার মতো মানসম্পন্ন যানবাহনের ব্যাপক ঘাটতি আছে। এই যে একই সড়কে নানা গতির যানবাহন চলার কারণে একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে এবং সড়ক দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি আমাদের এই সড়কের নজরদারির ঘাটতি আছে, প্রযুক্তিগত ঘাটতি আছে, এবং প্রচুর পরিমাণে যানবাহন বেড়ে গেছে, অযান্ত্রিক যানবাহন বেড়ে গেছে, স্বল্পগতির যানবাহন বেড়ে গেছে, তাদের কোনো প্রশিক্ষণ নাই, তারা যানবাহন চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা রুখতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সম্মিলিত সচেতনতা। চালক থেকে শুরু করে সাধারণ পথচারী সকলের সড়কের চলাচলের সময় মানসিকতা না পাল্টালে এই মৃত্যুর মিছিল থামানো অসম্ভব। এবারের ঈদে আর কোনো মায়ের বুক খালি না হোক, উৎসবের আনন্দ বিস্বাদে রূপ না নিক, এটাই প্রত্যাশা সকলের। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 21শে মে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ অডিটোরিয়ামে বসেছিল ক্ষুদে বিতার্কিকদের এক মিলন মেলা। সেখানে অনুষ্ঠিত হয় ফুলকুড়ি বিতর্ক উৎসব 2026-এর
ক এবং খ গ্রুপের ফাইনাল রাউন্ড। ফুলকুড়ি আসর ঢাকা মহানগরী শতদলের আয়োজনে এই উৎসবে মেধা লড়াইয়ে মেতে ওঠে আগামীর তারকারা। দুপুরের পর থেকেই মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। যুক্তি আর পাল্টা যুক্তির চমৎকার উপস্থাপনায় বিতর্কিকরা মুগ্ধ করেন উপস্থিত সবাইকে। বিতর্কের পাশাপাশি উৎসবের মূল আকর্ষণ ছিল জমজমাট শিশু পার্লামেন্ট। এছাড়া সপ্তরং কালচারাল একাডেমির শিল্পীদের বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে দেয় এক ভিন্ন মাত্রা। এই উৎসব শেষ হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে। বৈশাখের রঙিন আমেজকে সঙ্গী করে 22শে মে রাজধানীর সেন্ট্রাল কচিকাচার মেলায় অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী কিডস ফেস্টিভ্যাল 2026। গুরুর বাড়ি কিডস কমিউনিটির ব্যবস্থাপনায় এই উৎসবের মূল লক্ষ্য ছিল ছোট্ট বন্ধুদের মেধা, প্রতিভা আর সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুমন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ধরনের উৎসব শিশুদের ভেতরে সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে এবং সুস্থ সাংস্কৃতিক মনা হিসেবে গড়ে তুলতে দারুণ ভূমিকা রাখবে। গান, নাচ, আবৃত্তি আর আকর্ষণীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ঘেরা এই উৎসবের মূল সার্থকতা ছিল প্রতিটি শিশুর মুখে অনাবিল হাসি ফোটানো, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। নিত্যপণ্যের লাগামহীন দাম আর সংসারের বাড়তি খরচের জাতাকলে সবচেয়ে বড় ধাক্কাটি পড়ছে শিশুদের খাদ্য তালিকায়। অর্থের অভাবে নিম্ন আয়ের পরিবারগুলো আজ সন্তানদের দুধ, ডিম বা ফলের মতো জরুরি পুষ্টিকর খাবার দিতে হিমশিম খাচ্ছে। ফলে শিশুদের মাঝে আশঙ্কাজনক হারে বাড়ছে অপুষ্টি ও শারীরিক মানসিক বিকাশে বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি। বাজার দরের এই আগুনে পুষ্টিহীনতার অন্ধকারে হারিয়ে যাচ্ছে শিশুদের শৈশব। ইদিতা হোসেনের রিপোর্টে। নিত্যপণ্যের লাগামহীন দাম আর সংসারের বাড়তি খরচে জাতাকলে পিষ্ট নিম্ন আয়ের মানুষেরা। আর এই খরচের হিসাব মেলাতে গিয়ে সবচেয়ে বড় ধাক্কাটি পড়ছে ঘরের ছোট্ট শিশুটির খাদ্য তালিকায়। অর্থের অভাবে দেশের অনেক পরিবার আজ তাদের সন্তানদের প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দিতে হিমশিম খাচ্ছে। আমাদের যে কাজ কামের টাকা কম, সেই হিসাবে আমরা ভালো খাবারটা বাচ্চাদেরকে দিতে পারি না, যেটা পরিমাণ মতো সেটা দিতে পারি না। আমরা বাসা বাড়ির কাজ করে কয় টাকা বেতন পাই, এই যে কয় টাকা পাই, ইয়া দিয়ে আমাকে সংসার চলে কিভাবে? আমরা রুম ভাড়া দিই, 1 কেজি তেলে 200 টাকা, 1 কেজি তরকারি 100 টাকা, তা আমরা জীবন যাপন করি কেমনে? সব কিছুর দাম বাড়তি, সবজি, মাছ, তরকারি, কোনো জিনিসই সস্তা নাই। খাদ্য তালিকা থেকে বাদ পড়ছে দুধ, ডিম কিংবা ফলের মতো জরুরি খাবার। ফলে শিশুদের মধ্যে অপুষ্টি, চরম দুর্বলতা ও বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। ডিমের ডর্জন আগে 100 টাকা ছিল, 150 টাকা হয়েছে, আনতে পারি না। একটা মুরগি আনতে গেলে বাজারে আগে আসলে 180, এখন 200, 120 এরকম, আনতে পারি না। মাছ মাংসের দাম অনেক, অতটুকু সামর্থ্য তো আমাদের নাই ডেলি কেনার বা মাসে। পর্যাপ্ত পুষ্টির অভাবে শিশুদের শরীরকেই দুর্বল করছে না, বাধাগ্রস্ত করছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশও। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শিশুরা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে এবং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে বেড়ে উঠছে। শারীরিকভাবে যেমন তার খর্বকার হতে পারে, তার হেলথ ডেভেলপ করবে না, লিন অ্যান্ড থিন, এবং পরবর্তীতে সে বেটে হবে এবং বুদ্ধিও অনেকটা কমে যাবে, স্কুলের পারফরমেন্স খারাপ হবে এবং তার যদি ইনিশিয়ালি যদি তার বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব দেয়, যেমন সে ব্লাইন্ড হতে পারে, চোখে সাদা হয়ে যেতে পারে, মানে একদম যেটা আমরা ওপাসিটিস বলি, কর্নিয়াল ওপাসিটিস হয়ে যেতে পারে, সেই সাথে হাত পা বেঁকে যেতে পারে, রিকেটস রোগ হলে, বুকে সমস্যা হতে পারে, বোনের সমস্যা হতে পারে। এই জিনিসগুলো আমাদের ভিটামিনের অভাবে হয়। পুষ্টিকর খাবার তো অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা পুষ্টিকর খাবার মানে সুষম খাবার, পুষ্টিকর বলতে আমরা বুঝবো সুষম খাবার। আমরা একটা খাবারের মধ্যে যেমন এক রকমের খাবার আমরা খাবো না, সেখানে প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, ভিটামিন থাকবে, মিনারেলস থাকবে, সব রকমের খাবার যেন কভার করে এরকম খাবার আমাদেরকে খেতে হবে। তাতে করে আমাদের যে ইমিউনিটি সিস্টেমটা সেটা ডেভেলপ করবে, সেই সাথে আমাদের শারীরিক বিল্ড আপ, হাড়, বোন, মানে ব্রেন সব ডেভেলপমেন্টের হেল্প করবে। অর্থনীতিবিদরা বলছেন বাজার দরে এই লাগামহীন ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতাকে পুরোপুরি পৃষ্ঠ করছে। অর্থনীতির কঠিন হিসাব মেলাতে গিয়ে যেন কোনো শিশুর শৈশব পুষ্টিহীনতার অন্ধকারে হারিয়ে না যায় তা নিশ্চিত করতে হবে সরকারকে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইদিতা হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা
পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাবরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 015361194945। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।